ওয়েলকাম টু ইয়ার ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস এলপি অ্যান্ড টেকনিশিয়ানের বিগত বছরের বায়োলজির কোশ্চেন। আর বায়োলজির এটা ক্লাস নাম্বার 4। প্রথম কোশ্চেন বলছে, প্রজাতির সংখ্যা বজায় রাখতে এবং তাদের বিলুপ্তি রোধ করতে নিচের কোনটি প্রয়োজন? অর্থাৎ কোনো একটা প্রজাতি আছে, এটার সংখ্যা বজায় রাখতে এবং এদের যাতে বিলুপ্তি না হয়ে যায় তার জন্য কি প্রয়োজন? প্রজনন অর্থাৎ বংশ বিস্তার করা প্রয়োজন। তো অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, জীবনের উৎপত্তি সম্পর্কে ওপারিনের তত্ত্ব কিসের সাথে সম্পর্কিত? তো ওপারিন জীবনের উৎপত্তি সম্পর্কে ওপারিন যে তত্ত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে রাসায়নিক বিবর্তন। অপশন এ হবে সঠিক অ্যান্সার। নিচের কোন অঙ্গাণুকে কোষের প্রোটিন কারখানা বলা হয়? তো প্রোটিনের কারখানা, যেখানে প্রোটিন সংশ্লেষ হয় তাকেই প্রোটিনের কারখানা বলা হয়। তো প্রোটিন সংশ্লেষ মেইনলি হয় রাইবোজোমে। তো অপশন ডি এখানে সঠিক অ্যান্সার হবে। আর এখানে দেখো একটা কোষ আছে, কোষের বিভিন্ন অংশ এখানে সম্পর্কে বলা আছে। নজরে কোষের বিভিন্ন পার্টগুলো সম্পর্কে দেখে নিই। কোষ, এই পুরো কোষটার এই যে অংশটা জেলির মতো অংশ, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর এই যে ডট ডট বিন্দুর মধ্যে একটা রেখা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকমের হয়, একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই মাঝখানে এটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ। ঠিক আছে, ডিএনএ। আর বড় অংশটা হাফ সার্কেলের মতো যেটা নিউক্লিয়াসের চারপাশে আছে, এইগুলো হচ্ছে মেইনলি রাইবোজোম। ঠিক আছে, এইগুলো হচ্ছে মেইনলি রাইবোজোম। এইখানেই প্রোটিন সংশ্লেষ হয়। তো এটা কোষের মধ্যে রাইবোজোম কোথায় থাকে? এইবার রাইবোজোমের সঠিক স্ট্রাকচারটা কেমন হয় দেখো। রাইবোজোমের সঠিক স্ট্রাকচারটা কেমন ওটা আমরা বিন্দুর মধ্যে দেখছিলাম, অর্ধেক সার্কেলের মতো। তো এই যে এখানে যে বিন্দু বিন্দু গুলো দেখতে পাচ্ছিলাম ওটাকে বলা হয় কোডন। ঠিক আছে, নিচের পার্টটাকে বলা হয় স্মল সাব ইউনিট, আর ওপরের পার্টটাকে বলা হয় লার্জ সাব ইউনিট। আর এইখানে একটা আছে ই সাইট, একটা পি সাইট আর একটা এ সাইট। আর এই যে কোটনগুলো যার সঙ্গে সংযুক্ত থাকে তাকে বলা হয় এমআরএনএ। এমআরএনএ মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এমআরএনএ পুরো ফর্ম। তো এটা হচ্ছে রাইবোজোমের বিভিন্ন পার্ট। ঠিক আছে, আর এখানে আমরা পড়লাম যে এটা একটা কোষের বিভিন্ন পার্ট। এবার কোষের মধ্যে সাইটোপ্লাজমে এই রাইবোজোম থাকে, আর রাইবোজোমটা এরকম স্ট্রাকচার হয়। ঠিক আছে, পুরো তোমাদের বিস্তারিত বলে দিলাম। চলো পরের কোশ্চেনে আসি। নিচের কোনটি কোষ বিভাজনের সাথে সম্পর্কিত? তো কোষ বিভাজন অর্থাৎ সেল ডিভিশন মেইনলি সাইটোকাইনিনের সাথে সম্পর্কিত। অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। কোষ বিভাজনে সাহায্য করে সাইটোকাইনিন। আর আগের দিন একটা কোশ্চেন ছিল যে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে কি, সেটা অক্সিন হরমোন। চলো পরের কোশ্চেন আসি। পৃথিবীতে আবির্ভূত প্রথম সালোকসংশ্লেষ অক্সিজেন মুক্তকারী জীব ছিল ড্যাশ। তো পৃথিবীতে প্রথম সালোকসংশ্লেষকারী অক্সিজেন মুক্তকারী জীব কোনটি ছিল? যারা এককোষী ছিল, অর্থাৎ ব্যাকটেরিয়া। আর কিছু ব্যাকটেরিয়া আছে যাদের ব্লু গ্রিন অ্যালগি বলে বা নীল সবুজ শৈবাল বলে, তাদের আমরা কি বলা হয়? সায়ানোব্যাকটেরিয়া। অপশন বি হবে সঠিক অ্যান্সার। এরাই প্রথম সালোকসংশ্লেষ করতে সক্ষম হয়েছিল এবং অক্সিজেন মুক্ত করেছিল। ঠিক আছে, তো অপশন বি হবে এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? প্রথম বিবৃতি বলেছে জেনেটিক শব্দটি 1906 সালে জে ডি ওয়াটসন দ্বারা তৈরি করা হয়েছিল। না, জেনেটিক শব্দটি ওয়াটসন দ্বারা তৈরি করা হয়নি। ওয়াটসন করেছিল যে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল, ডিএনএ দ্বিতন্ত্রী মডেল এটা বা ডাবল হেলিক্স, এটা আবিষ্কার করেছিলেন ওয়াটসন। ঠিক আছে, তার সঙ্গে ছিল ক্রিক। ওকে, অপশন বি বলছে মানুষের মধ্যে 46টি ক্রোমোজোম রয়েছে, এর মধ্যে 42টি অর্থাৎ 21 জোড়া অটোজোম এবং 4টি অর্থাৎ 2 জোড়া যৌন ক্রোমোজোম আছে। তো এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। অটোজোম আছে 22 জোড়া, 22 জোড়া অর্থাৎ 44টি। ঠিক আছে, তো এর জন্য এটা ভুল হলো। আর এটা এক জোড়া, 2 জোড়া নয়, এক জোড়া আছে যৌন ক্রোমোজোম, এক জোড়া যৌন ক্রোমোজোম। পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই আর মহিলাদের ক্ষেত্রে এক্স আর এক্স, আর মহিলাদের ক্ষেত্রে ডাবল এক্স। ঠিক আছে, তো এর জন্য এটা ভুল হলো। নেক্সট, মেন্ডেলি প্রথম বিজ্ঞানী যিনি 1886 সালে একটি জিনকে
উত্তরাধিকার হিসাবে কল্পনা করেছিলেন। তো এটাও সম্পূর্ণ ভুল। জিনকে উত্তরাধিকার হিসাবে কল্পনা করেনি। মেন্ডেল মেইনলি তোমার মোটর গাছের ওপর একটি পরীক্ষা করেছিলেন। তো এটাও ভুল একটা ধারণা। অপশন ডি বলছে একটি ডিএনএ অণু দুটি দীর্ঘ পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড দ্বারা গঠিত, যা একটি সর্পিল সিঁড়ির মতো একটি ডাবল হেলিকাল বা ডাবল হেলিক্স গঠন করে। তো এটা সম্পূর্ণ একটি সঠিক বিবৃতি। তো এইখানে দেখো ডিএনএ এরকম পেঁচানো আকৃতির হয় সিঁড়ির মতো, ঠিক আছে, এরকম পেঁচানো আকৃতির হয় সিঁড়ির মতো, তো ডাবল হেলিক্স এবং সর্পিল আকারের। তো এটা ঠিক। চলো পরের কোশ্চেন। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট বা চর্বি সম্পূর্ণরূপে কোথায় হজম হয়? তো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই তিনটে মেনলি সম্পূর্ণভাবে হজম হয় ক্ষুদ্রান্তে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। এবার দেখো ক্ষুদ্রান্তকে আবার মেনলি তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিওডিনাম, আরেকটা হলো ইলিয়াম, আরেকটা হচ্ছে জেজুনাম। এই তিনটে পার্টে মেনলি ভাগ করা হয় আবার, ঠিক আছে। এটা হলো পাকস্থলী। পাকস্থলীর পরে এখান থেকে ডিওডিনাম শুরু হচ্ছে। এই ডিওডিনামই মেনলি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই তিনটে হজম হতে শুরু করে এবং এখানেই সম্পূর্ণ হজম হয়ে যায়। ওকে, চলো পরের কোশ্চেন। উদ্ভিজ্জ অংশ যা বীজের পরিবর্তে কোষ দ্বারা নতুন উদ্ভিদের পুনরুৎপাদনকে বলা হয়। দেখো উদ্ভিদের কোন অংশ যা বীজের পরিবর্তে শুধুমাত্র কোষ দ্বারা, উদ্ভিদের যে কোষ থাকে, উদ্ভিদের কোষটা এরকম স্কোয়ার টাইপের হয়, তো শুধুমাত্র এই উদ্ভিদের কোষ দ্বারাই একটা নতুন উদ্ভিদ জন্মগ্রহণ করবে। তো মেইনলি এটা বলা হয় টিস্যু কালচার। অপশন এ হবে সঠিক অ্যান্সার। তো মেইনলি কি হচ্ছে দেখো, এটা গাজর গাছ, ঠিক আছে। এই গাজরের একটা টুকরোকে এখান থেকে কেটে নেওয়া হলো, কেটে নিয়ে এটাকে একটি দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখা হলো। ডুবিয়ে যখন এটা একটু বাড়তে শুরু করলো তাকে বলা হয় কলাস। এই কলাস থেকেই আর্লি এমব্রায়ো তৈরি হয়, তারপরে লেট এমব্রায়ো তৈরি হয়, তারপরে নতুন একটা গাছ তৈরি করে দেবে, ঠিক আছে। এই পুরো ঘটনাকে বলা হয় টোটিপোটেন্সি। এটা একটা গুরুত্বপূর্ণ টার্মস, মনে রাখো। এই যে উদ্ভিদের একটি অংশ থেকে বা কোষ থেকে নতুন একটা উদ্ভিদ জন্মালো, এটাকে, এই প্রসেসটাকে বলা হয় টিস্যু কালচার, ঠিক আছে। অর্থাৎ কোষ থেকে তৈরি করা হচ্ছে, এজন্য এটাকে টিস্যু কালচার বলা হচ্ছে। কিন্তু এই যে পুরো ঘটনাটা এটাকে বলা হয়, এই যে পুরো ঘটনাটা এটাকে বলা হয় টোটিপোটেন্সি, ঠিক আছে, টোটিপোটেন্সি। আর এই প্রসেসটাকে বলা হয় টিস্যু কালচার। চলো পরের কোশ্চেন। টেস্টিস পেটের গহ্বরের বাইরে কোথায় অবস্থান করে? তো ছবিতে দেখে নাও, নিচের এই অংশটা হলো টেস্টিস। এই টেস্টিস কোথায় অবস্থান করে? স্ক্রোটাম, যাকে বলা হয় অন্ডকোষ। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তো টেস্টিসটা মেইনলি স্ক্রোটাম বা অন্ডকোষের মধ্যে অবস্থান করে। তো অপশন ডি সঠিক অ্যান্সার। এটাকে বলা হয় পুরো যে মাংসল যে থলিটা, এটাকে বলা হয় স্ক্রোটাম। স্ক্রোটামের মধ্যে থাকে টেস্টিস, আর টেস্টিসের বাইরের অংশটাকে বলা হয় টুনিকা ভেজিনালিস। আর এই টেস্টিসের উপরের অংশ, এখানে দেখো আরেকটা মোটা একটা নালী মতো দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় এপিডিডাইমিস। এপিডিডাইমিস, এইখান থেকে কিন্তু শুক্রাণুগুলো বেরিয়ে আসে, ঠিক আছে। এই মোটা অংশ থেকে একটা সরু নালীতে পরিণত হয়, এটাকে বলা হয় ভাস ডিফারেন্স, ঠিক আছে। ভাস ডিফারেন্সটা সোজা চলে আসে এই প্রোস্টেট গ্ল্যান্ডে। এই যে ওপরের এই অংশটাকে বলা হয়, বড় অংশটা, এটা ব্লাডার বা মূত্রথলি। এই মূত্রথলির নিচে থাকে তোমার প্রোস্টেট গ্ল্যান্ড। এই ভাস ডিফারেন্সটা এই পোস্টেট গ্ল্যান্ডে আসে, পোস্টেট গ্ল্যান্ড থেকে এটা ইউরেথ্রাতে চলে আসে, ঠিক আছে। আর এখান থেকেও এই মূত্রনালীও এই ইউরেথ্রার মধ্যে চলে আসে। এইটা কিন্তু কমন প্যাসেজ, ঠিক আছে। আর এটাও মনে রাখো যে ব্লাডারের নিচে আছে এখানে প্রোস্টেট গ্ল্যান্ড, ঠিক আছে। আর এই পাশের পার্টটা হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ পার্টের অংশ নয়, এটা রেকটাম। তার এই পাশে আছে এনাস। আর এই অংশটায় যে প্রোস্টেট গ্ল্যান্ডের এইখানে, এই অংশটাকে বলা হয় সেমিনাল ভেসিকেল। এটাও জেনে রাখো। চলো পরের কোশ্চেন। নিচের কোন স্থায়ী কলার কোষগুলো মৃত? তো মৃত কোষ একমাত্র স্ক্লেরেনকাইমায় দেখা যায়, আর এটা নারকেলের ছোবড়া, বাদামের খোসা এবং কিছু বীজের উপরের যে শক্ত যে অংশটা, এটার মধ্যেও স্ক্লেরেনকাইমা দেখা যায়। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি। পরের কোশ্চেন।
এক ধরনের অযৌন প্রজনন শনাক্ত করুন যাতে উদ্ভিদের শিকড়, কাণ্ড এবং পাতার মতো অংশের মাধ্যমে প্রজনন করা হয়। তো এটাকে মেইনলি বলা হয় ইংরেজিতে ভেজিটেটিভ প্রপাগেশন এবং বাংলায় এটাকে বলা হয় উদ্ভিজ্জ বংশবিস্তার, অপশন বি। আর উদ্ভিজ্জ বংশবিস্তারের কিছু উদাহরণ দেখে নাও। চলো জুম করি। দেখো, এটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলুর এই যে অংশটা, এটাকে যদি মাটিতে বসিয়ে দেওয়া হয় তাহলে নতুন আরেকটি মিষ্টি আলুর গাছ জন্মাবে। এবার আদা, আদার যদি এই বার্ডস, ঠিক আছে, বার্ডস বা নোটস, এগুলোর কোনো একটি অংশকে কেটে মাটিতে বসিয়ে দেওয়া হয় তাহলে আবার নতুন একটি আদা গাছ জন্মাবে। তারপরে তোমরা জানো আলুর কন্দ, ঠিক আছে, বা আলুর চোখ, এটাকে যদি কেটে মাটিতে বসিয়ে দেওয়া হয় নতুন আলু গাছ জন্মাবে। নেক্সট আরেকটা উদাহরণ হচ্ছে পাথরকুচি গাছের পাতা, যাকে বলা হয় ব্রায়োফাইলাম, ঠিক আছে। অনেক সময় পাথরকুচি গাছের পাতা না দিয়ে বলে দিতে পারে ব্রায়োফাইলাম, সেক্ষেত্রে কিন্তু এই পাথরকুচি পাতাই আনসার হবে। তো পাথরকুচি গাছের পাতা যদি মাটিতে বসিয়ে দেওয়া হয় তাহলে নতুন একটি পাথরকুচি গাছ জন্মাবে। তারপরে পেঁয়াজের বাল্ব, ঠিক আছে, এই পেঁয়াজের এই যে অংশটা বাঁ পাশে, এটা যদি মাটিতে বসিয়ে দেওয়া হয় তাহলে নতুন একটি পেঁয়াজ গাছ জন্মাবে। তারপরে এটা আছে অক্সালিস গাছ। অক্সালিস গাছ এটা মেইনলি দেখবে ছোট ছোট নীল সাদা এক ধরনের ফুল হয়, পাতা এবং এর সঙ্গেই ফুল জন্মাতে দেখা যায়, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছ। এটা মেইনলি জলের উপরে হয়। উদ্ভিদের কোনো অংশ কেটে যদি অন্য আরেক জায়গায় বসিয়ে দেওয়া হয় বা জলের উপর ছেড়ে দেওয়া হয় তাহলে এটা কিন্তু আবার নতুন একটা গাছ জন্মাতে দেখা যাবে। তারপর আছে মিন্ট। মিন্ট মানে পুদিনা গাছের যে শেকড়টা, এই শেকড়টাও যদি কেটে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয় তাহলে নতুন আরেকটা পুদিনা গাছ জন্মাবে, ঠিক আছে। তো এগুলো সব ভেজিটেটিভ প্রপাগেশনের উদাহরণ। চলো পরের কোশ্চেন। কলা কি? কলা বলতে এখানে টিস্যুস, ঠিক আছে, টিস্যুসের কথা বলছে। তো মেইনলি টিস্যুস বা কলা হলো যে কোষগুলি উৎপত্তি, গঠন এবং কার্যে অনুরূপ, অর্থাৎ এদের কোথা থেকে উৎপত্তি হচ্ছে, তারপরে এদের গঠন এবং এদের কাজ, এই তিনটেই কিন্তু একই রকম, তাদের বলা হয় টিস্যুস বা কলা। ওকে, চলো পরের কোশ্চেন। নিচের কোনটি মানব পুরুষের মূত্র এবং শুক্রাণু উভয়ের জন্য একটি সাধারণ পথ তৈরি করে? তো একটু আগেই আমি এর অ্যান্সারটা বলে দিয়েছি, সেটা হবে অপশান সি, মূত্রনালী, যাকে বলা হয় ইউরেথ্রা। তো ছবিতে দেখে নাও মেইনলি কি হচ্ছে। তো এটা হলো এই যে ভাস ডিফারেন্স, এটা হলো শুক্রনালী। শুক্রনালীটা প্রোস্টেট গ্ল্যান্ডে আসছে, আর এখান থেকে মূত্রনালী থেকে আরেকটি তোমার নালী বের হচ্ছে, এটাও প্রোস্টেট গ্ল্যান্ডে আসছে। প্রোস্টেট গ্ল্যান্ড থেকে এটা কমন পথ হয়ে যাচ্ছে, কমন পথ, এটাকে বলা হচ্ছে তোমার ইউরেথ্রা, ঠিক আছে। প্রশ্নটা এখানে তাই জিজ্ঞাসা করেছে, পুরুষের মূত্র এবং শুক্রাণু উভয়ের জন্য সাধারণ পথ মূত্রনালী। চলো পরের কোশ্চেন। স্বাদ নির্ণয়ের রিসেপ্টরকে কি বলা হয়? স্বাদ রিসেপ্টর, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন। নিচের কোনটি জড়িত থাকলে আরও বেশি বৈচিত্র্য তৈরি হবে? সেটা যৌন প্রজননে আরও বেশি পরিমাণ বৈচিত্র্য তৈরি হবে। তো অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন। গাছের কাণ্ড বা মূলের ঘের কি কারণে বৃদ্ধি পায়? তো এটা মেইনলি এই ল্যাটারাল মেরিস্টেম, এই পার্শ্বে যে থাকে এই যে অংশটা, এটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমস। এই ল্যাটারাল মেরিস্টেমের কারণেই উদ্ভিদ প্রস্থে বৃদ্ধি পায়, আর এই অংশটাই তোমার মূলেও দেখা যায়, ফলে মূলও প্রস্থে বৃদ্ধি পায়। তো এটা সঠিক অ্যান্সার হবে পার্শ্বীয় ভাজক কলা, অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন। নিম্নলিখিত কোনটি ক্রমবর্ধমান ভ্রূণের জন্য পুষ্টিকর কলা হিসাবে কাজ করে? তো পুষ্টিকর কলা হিসাবে কাজ করে অপশন সি, শস্য বা এন্ডোস্পার্ম। এই একটা উদ্ভিদের বীজ, যেটা মেইনলি তোমার ছোলার বীজ। এই ছোলার বীজের ওপরের অংশটাকে বলা হয় টেস্টা। ছোলার বীজটাকে জলের মধ্যে ভিজিয়ে ওটাকে যদি তুলে রাখা হয় তাহলে দেখবে এটার মধ্যে ওপরের দিকে একটা অংশ বের হচ্ছে, এটাকে বলা হয় রেডিক্যাল। ওপরের অংশ এটাকে বলা হয় রেডিক্যাল, আর রেডিক্যাল থেকেই মেইনলি তোমার মূল বা শেকড় জন্মায়। তারপরে এখানে দেখো, প্রথমে শেকড় জন্মালো, রেডিক্যালটা নিচের দিকে চলে আসলো, আর ওপরের দিকে চলে আসবে প্লিমিউল, এখান থেকে মেইনলি পাতার সৃষ্টি হয়। আর এই যে ছোলার দুটো বীজপত্র,
ঠিক আছে, একটা বাঁদিকে আর একটা ডান দিকে চলে আসলো, এটাকে বলা হয় কোটিলিডন। হ্যাঁ, যেহেতু শোলার ক্ষেত্রে দুটি আছে তাই এটাকে ডাইকোটিলিডন বলা হয়, যার একটি থাকে তাকে মনোকটিলিডন বলা হয়। ঠিক আছে, তো এই যে কোটিলিডন এটাই মেইনলি যখন এই মূলটা মাটির মধ্যে প্রবেশ করতে পারে না, যতক্ষণ না মাটির মধ্যে প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত উদ্ভিদের এই চারাগাছটাকে খাদ্য প্রদান করে এই কোটিলিডন। ঠিক আছে, কোটিলিডন। এখানে প্রশ্নটা তাই করেছে যে ক্রমবর্ধমান ভ্রূণের জন্য পুষ্টিকর কলা হিসাবে কাজ করে সেটা এন্ডোস্পার্ম বা শস্য। এই কোটিলিডনকেই বলা হয় এন্ডোস্পার্ম বা শস্য। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। নিম্নলিখিতের মধ্যে কোনটি পরপরাগায়নের জন্য পরাগায়নকারী উপাদান নয়? অর্থাৎ যখন পলিনেশন ঘটানো হয় তখন কিছু মাধ্যমের মাধ্যমে উদ্ভিদের পলিনেশন ঘটে। তো যেটা জল দ্বারা পলিনেশন হয় তাকে আমরা মেইনলি বলবো হাইড্রোফিলি। তাকে কি বলবো? হাইড্রোফিলি। চলো লিখে দিই। আর বায়ু মাধ্যমে যদি পলিনেশন হয় তখন আমরা তাকে বলবো অ্যানিমোফিলি। পশু অর্থাৎ অ্যানিমাল দ্বারা যদি পলিনেশন হয় তখন আমরা তাকে বলবো জুফিলি। জুফিলি। আর উদ্ভিদের দ্বারা কোনো পলিনেশন হয় না, তো এখানে সঠিক অ্যান্সারটা হবে এটা। পলিনেশনের জন্য পরাগায়নকারী উপাদান নয় সেটা উদ্ভিদ, অপশন ডি এখানে সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, সালোক সংশ্লেষের সময় কি কি উপাদান হয়? তোমরা মাধ্যমিকের বা এনসিইআরটির বইতে দেখতে পাবে একটা সালোক সংশ্লেষের সমীকরণ দেওয়া আছে। সেখানে কি সমীকরণ দেওয়া আছে? 6 অণু, সেখানে একটা সমীকরণ দেওয়া আছে, দেখবে 6 অণু কি আছে? কার্বন ডাই অক্সাইড, এবং এর সঙ্গে 12 অণু জল। এটা সূর্যালোকের বিক্রিয়ায়, এটা সূর্যালোকের উপস্থিতিতে 1 অণু গ্লুকোজ, গ্লুকোজের সংকেত হবে C6H12O6, এবং এর সঙ্গে 6 অণু, এবং এর সঙ্গে 6 অণু অক্সিজেন, এবং এর সঙ্গে 6 অণু জল উৎপাদন করে। তো এখানে মেইনলি কি কি উৎপাদন হচ্ছে? গ্লুকোজ, অক্সিজেন এবং জল। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, গ্লুকোজ, অক্সিজেন এবং জল। চলো পরের কোশ্চেন, অ্যামিবাতে অযৌন প্রজননের ধরন কি? তো অ্যামিবাতে মেইনলি অযৌন প্রজনন হয় সেটা হচ্ছে দ্বিবিভাজন, যাকে বলা হয় ইংরেজিতে বাইনারি ফিশন। এটা হলো একটি প্যারেন্ট অ্যামিবা। এই প্যারেন্ট অ্যামিবার মিডিলের যে নীল অংশটা এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। ফার্স্ট এই অ্যামিবার নিউক্লিয়াসটা বিভাজিত হবে। ঠিক আছে, এর জন্য নিউক্লিয়াস এই প্রান্তে এবং এই প্রান্তে চলে আসবে। নিউক্লিয়াস বিভাজন হয়ে গেলে ভেতরের যে অংশগুলো, এই যে ডট 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 দেখতে পাচ্ছ এবং নীল নীল আকার, ঠিক আছে, এইগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। তারপরে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যাবে। সাইটোপ্লাজম বিভাজিতর পর এটা সম্পূর্ণরূপে মাঝখান থেকে বিভাজিত হয়ে এই একটা অ্যামিবা উৎপাদন করে। ঠিক আছে, তো এটাকে মেইনলি বলা হয় বাইনারি ফিশন বা দ্বিবিভাজন। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটিতে জীবন্ত কোষগুলি প্রসারিত এবং অনিয়মিতভাবে কোণে ঘন হয়? তো আসলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, এটা হলো একটি কোষ। ঠিক আছে, এই কোষের মাঝখানে এই ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ভ্যাকিউল। আর এইখানেই তোমার বজ্র পদার্থগুলো থাকে ভ্যাকিউলের মধ্যে। আর বাইরের একদম অংশটাকে বলা হয় সেল ওয়াল বা কোষ প্রাচীর। আর কোষ প্রাচীরের মধ্যে এখানে এই যে অংশটা এটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর এটা একটু জেলি জেলি টাইপের হয়। আর এখানে এই পুরো কোষটার এই কোণায় দেখো একটা অংশ, এই কোণায় একটা অংশ, এই কোণায় একটা অংশ কিছু দেখা যাচ্ছে, কোলেনকাইমা। এই কোলেনকাইমা কোষের ধর্ম হলো যে কোণায় কোণায় জমা হয়। ঠিক আছে, কোণায় কোণায় জমা হয়। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, কোলেনকাইমা এই কোষের কোণায় জমা হয় যেখানে খাস থাকে। চলো পরের কোশ্চেন, মেয়েদের ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয়? তো এটাকে মেইনলি বলা হয় ওজেনেসিস। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি টেন্ডন ড্যাশ দিয়ে গঠিত? টেন্ডন মেইনলি বোন টু মাসেলের সাথে কানেক্ট করে। তো এখানে এই টেন্ডন কি কি দিয়ে তৈরি? এই টেন্ডন মেইনলি কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে কোলাজেন। অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার। শুধুমাত্র কোলাজেন ফাইবার দিয়ে এই টেন্ডন গঠিত, যেটা বোন টু মাসেলের সাথে, হাড় বা পেশির সাথে
সংযোগ করে। নেক্সট কোশ্চেন বলছে ড্যাশ হলো রক্তের তরল অংশ যার 90 থেকে 92% জল এবং বাকি 7 থেকে 8% প্রোটিন, খনিজ, হরমোন, এনজাইম ইত্যাদি দিয়ে গঠিত। তো সেটা মেনলি হলো প্লাজমা, অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, হাইড্রা কিভাবে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে? তো হাইড্রা সম্পর্কে আমি দুটো পার্টে দুটো কোশ্চেন করিয়েছি, এখানেও দেখো একটা আসছে। হাইড্রা মেইনলি দুটো প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু বংশবিস্তার করতে পারে, একটা যৌন প্রজনন আরেকটি অযৌন প্রজনন। তো বার্ডিং এবং রেণু মাধ্যমে বংশবিস্তার দুটোভাবেই হাইড্রা এখানে করতে পারে। কিন্তু এখানে দেখো যেহেতু রেণু উৎপাদন নেই, বার্ডিং আছে, তো অপশন ডি বার্ডিংই হবে সঠিক অ্যান্সার। তো এই যে অংশটা, ফোলা অংশটা, এটা হচ্ছে ওভারি, এটা একটা ফিমেল হাইড্রা। আর এই যে ছোট ছোট একটু ফোলা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেল হাইড্রা, টেস্টিস, এগুলোকে বলা হয় টেস্টিস। তো এই মেল এবং ফিমেল এরা মেইনলি যে বংশবিস্তার করবে, এটা হচ্ছে তোমার যৌন প্রজনন মাধ্যমে বংশবিস্তার করবে। আর এই যে বার্ডিং এর মাধ্যমে যে হাইড্রা বংশবিস্তার করছে, এখানে দেখো একটি হাইড্রা, তার এই অংশটা একটু বৃদ্ধি পেয়েছে, তারপরে এটা থেকে এই টেন্টাকেলসটা বেরোচ্ছে, অর্থাৎ এই টেন্টাকেলসের মাধ্যমে কিন্তু হাইড্রা চলাফেরা করে। তারপরে এটা সম্পূর্ণ আরেকটু বড় হলো, এটা আরেকটু বড় হলো, বড় হয়ে গেলে এটা যখন পূর্ণাঙ্গ হয়ে গেল, তখন এই প্যারেন্ট হাইড্রা থেকে এটা খসে পড়ে যাবে, ফলে একটা নতুন হাইড্রার জন্ম হয়। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে মেইনলি বার্ডিং। তো অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, মাইটোসিসের যে পর্যায়ে একটি বিভাজক কোষের ক্রোমোজোম নিরক্ষীয় প্লেটে থাকে তার নাম বলো। তো চলো এক ঝলক দেখে নিই। এটা হলো একটি উদ্ভিদের কোষ প্রাচীর। প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্টারফেস দশায়, অর্থাৎ এই নিউক্লিয়াস, ক্রোমোজোম এগুলো সব তোমার একদম সম্পূর্ণরূপে থাকে। এই যে কালো সুতোর মতো অংশ, এটা দেখতে পাচ্ছ ক্রোমোজোম, আর এই মিডিলের অংশটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। ফার্স্ট কি হবে, এই যে বেলনা আকৃতির যে নিউক্লিয়াস পর্দা বা নিউক্লিয়ার পর্দা, এটা খুলতে শুরু করে, অদৃশ্য হয়ে যায়। তারপরে ক্রোমোজোমগুলো এরকম দুভাগে ভাগ হয়ে যায়, মিডিলে একটি বিন্দুতে যুক্ত হয়, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, আগের দিন বলেছিলাম। এবার এই সেন্ট্রোমিয়ার বরাবর একটা স্পিন্ডেল ফাইবার ওপর থেকে একটা ধরে, নিচ থেকে একটা ধরে, এই যে নিরক্ষীয় রেখায় চলে আসলো, ঠিক আছে, দেখো নিরক্ষীয় রেখায় একটা লাইনে চলে আসলো ক্রোমোজোমগুলো। প্রশ্নে এটাই জিজ্ঞাসা করেছে যে নিরক্ষীয় রেখায় চলে আসছে, এটা কোন দশায় দেখা যাচ্ছে? দশাটার নাম কি? মেটাফেজ দশা। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ, মেটাফেজ দশা। তো মেটাফেজ দশায় এই ক্রোমোজোমগুলো একটা নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষীয় প্লেটে চলে আসে। এই নিরক্ষীয় প্লেট থেকে এইবার ওই স্পিন্ডেল ফাইবার সেন্ট্রোমিয়ার থেকে দুদিক থেকে দুটো টানতে শুরু করলো, টেনে উপর দিকে নিয়ে যাচ্ছে, যখন এই ঘটনাটা অ্যানাফেজ দশায় হয়। এই যে দেখো, অ্যানাফেজ দশায় স্পিন্ডেল ফাইবার এই ক্রোমোজোমগুলোকে টেনে মেরুর দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যখন মেরুতে সম্পূর্ণভাবে চলে গেল, তারপরে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ওলাস এগুলো আবার আস্তে আস্তে দেখতে শুরু করবে এবং এটা সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে একটি নতুন এবং দুটি নতুন কোষ তৈরি করবে, ঠিক আছে। নিরক্ষীয় প্লেটে থাকে সেটা বললাম, মেটাফেজ দশায়। অপশন এ হবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোন প্রাণীর অন্ত্র তুলনামূলকভাবে লম্বা? এখানে দেখো মেইনলি যেসব প্রাণীরা ঘাস খায়, অর্থাৎ তোমার উদ্ভিজ্জ অংশ খেয়ে বেঁচে থাকে, তাদের অন্ত্রগুলো অনেক বেশি লম্বা হয় তুলনামূলকভাবে যারা মাংসাশী প্রাণী তাদের তুলনায়। কেন? কারণ সেলুলোজ হজম হতে অনেক বেশি সময় লাগে, তাই এদের অন্ত্র অনেক লম্বা হয়। আর মাংসাশী প্রাণীদের হজম হতে খুব কম সময় নেয়, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো এই জন্য বাঘ, সিংহ এদের যে অন্ত্র ছোট হয়। আর খরগোশ যেহেতু তোমার ঘাস খায়, তো এর অন্ত্র বড় হবে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। পর কোশ্চেন, ইমপ্লান্টেশন হলো ড্যাশ এর একটি প্রক্রিয়া। দেখো ইমপ্লান্টেশনটা একটু ভালো করে বোঝো। এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, তোমরা কি বুঝতে পারছো যে এটা কিসের একটা অংশ? এটা হলো ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টসের একটি অংশ। যে লম্বা নালীর মতো অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। আর ফ্যালোপিয়ান টিউবের এই অংশটাকে বলা হয় তোমার ওভারি। ওভারি থেকে যখন একটা এগ তৈরি হয়, এগ তৈরি হলে এই ফ্যালোপিয়ান টিউবে যখন আসে, এই এগটা এই ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজড হয়। এখানে দেখতে পাচ্ছ, এখানে ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজড হচ্ছে। ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজের পর এটা এমব্রায়ো তৈরি হয়।
এমব্রায়ো তৈরির পর এখানে সেল ডিভিশন শুরু হয়ে যায়। সেল ডিভিশন থেকে এখানে যখন ইউটেরাসে আসে তখন এটা মরুলা তৈরি হয়। এই মরুলাটা ব্লাস্টোসাইট তৈরি করে। ব্লাস্টোসাইটটা কি হয় বা ভ্রূণটা এই ইউটেরাসের গায়ে তোমার অ্যাটাচড হয়। এই অ্যাটাচডের প্রক্রিয়াকেই বলা হয় ইমপ্লান্টেশন। ইউটেরাসে কেন অ্যাটাচ হয়? কারণ এই প্লাজেন্টার মাধ্যমে এই ভ্রূণ কি করবে, তাদের খাদ্য আদান প্রদান, পুষ্টি এগুলো তোমার এক্সচেঞ্জ করবে। এর জন্য ইউটেরাসের গায়ে এই ভ্রূণটা অ্যাটাচড হয়। এই অ্যাটাচডের প্রক্রিয়াকে ইমপ্লান্টেশন বলে। আশা করি বুঝতে পেরেছো যে ইমপ্লান্টেশন কাকে বলছে। তো ইমপ্লান্টেশন একটা কি প্রক্রিয়া? জরায়ুর আস্তরণের সাথে ইউটেরাসের যে ওয়াল আছে সেই ওয়ালের সাথে সংযুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় তোমার ইমপ্লান্টেশন। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ। চলো পরের কোশ্চেন। নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? এই উদ্ভিদের আঁশযুক্ত শেকড় রয়েছে। এটা অপশন বি হবে সঠিক অ্যান্সার। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। এই উদ্ভিদের দুটি বীজপত্র রয়েছে, এটা ঠিক, এর জন্য তো এর নাম দ্বিবীজপত্রী। এই উদ্ভিদের জালিকাময় শিরাবিন্যাস রয়েছে, এটাও ঠিক। আর এই উদ্ভিদের একটি প্রধান মূল রয়েছে, এটাও ঠিক। তোমাদের ছবিও দেখেছি, তোমার রেডিকাল থেকে মূল তৈরি হয় এবং প্লিমিউল থেকে তোমার কাণ্ড তৈরি হয়। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। নিচের কোনটি পুরুষের প্রাথমিক যৌন অঙ্গ? ছবি দেখে নাও। এটা হচ্ছে টেস্টিস। নিচের এই অংশটা টেস্টিস, এটাকেই বলা হয় পুরুষের প্রাথমিক যৌন অঙ্গ, টেস্টিস বা শুক্রাণু। অপশন বি হবে সঠিক অ্যান্সার। চলো পরের কোশ্চেন। নিচের কোনটি মানুষের মস্তিষ্কের প্রধান চিন্তার অংশ? তো চিন্তা একটা মেইনলি মানুষের অগ্র মস্তিষ্কের প্রধান অংশ। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোন প্রাণীটি মুকুল উৎপাদনের দ্বারা প্রজনন করে এবং পুনর্জন্ম সম্পাদন করে? দেখো এখানে বলেছে মুকুল উৎপাদন করে, তো প্রাণীর আবার মুকুল উৎপাদন করতে পারে নাকি? আমি যদি এই মুকুলের ইংরাজি টার্মটা বলে দিই, তোমরা এখনই অ্যান্সারটা করে দিতে পারবে। ঠিক আছে, দেখো মুকুলের ইংরাজি টার্ম হলো বার্ড। এবার তোমরা নিশ্চয়ই অ্যান্সারটা করতে পারবে যে বার্ডিং এর মাধ্যমে কোন প্রাণী বংশবিস্তার করে। তো অপশন এ হাইড্রা, একটু আগে বলে দিলাম, এটা হবে সঠিক অ্যান্সার। আর অপশন বি প্লাজমোডিয়াম, এটা মাল্টিপল ফিশন অর্থাৎ বহু বিভাজনের মাধ্যমে বংশবিস্তার করে। প্ল্যানেরিয়া এ কি করে, তোমার রিজেনারেশন অর্থাৎ পুনরুৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে। আর ইস্ট, এটা হচ্ছে অ্যাগারিকাস ফাইলামের অন্তর্গত। আর ইস্ট তোমার একটি বহুকোষী ছত্রাক। ঠিক আছে, তো অপশন এ এখানে সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন। যৌন প্রজননে একজন পিতামাতা কতটা অবদান রাখে? দেখো যৌন প্রজনন যখন হয় তখন পিতামাতার থেকে তোমার, এটা হচ্ছে তোমার প্যারেন্ট, এটা হচ্ছে তোমার একটি মেল, আর এখানে হচ্ছে একটি ফিমেল। ফিমেলে থাকে ডাবল এক্স, তোমরা জানো। তো একজন পিতামাতা কি করবে, পিতা থেকে একটা ক্রোমোজোম আসবে আর মাতা থেকে একটা ক্রোমোজোম আসবে। যদি দুটোই এক্স আসে তাহলে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর পিতা থেকে যদি ওয়াই আসে এবং মাতা থেকে একটি এক্স আসবে তাহলে এটা এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। পিতা দিচ্ছে অর্ধেক, মাতা দিচ্ছে অর্ধেক, তারপরে এটা সম্পূর্ণ একটি ক্রোমোজোম তৈরি হচ্ছে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন এ। নেক্সট পরের কোশ্চেন। ভ্রূণ মায়ের রক্ত থেকে কোন বিশেষ কলার সাহায্যে পুষ্টি পায়? এর আগের পাঠের ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে একটি শিশু মায়ের যে রক্ত থেকে কিভাবে পুষ্টিরস শোষণ করে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে প্লাজেন্টা। দেখো এটা হচ্ছে সেই প্লাজেন্টার অংশ, এটা ইউটেরাসের ওয়ালে বা ইউটেরাসের গায়ে অ্যাটাচড থাকে। এটা থেকেই তোমার এই ভ্রূণ শিশুটা তার মায়ের থেকে পুষ্টি নিয়ে থাকে এবং এই ভ্রূণের মধ্যে যে রেচন পদার্থ বা বজ্র পদার্থ তৈরি হয় সেটা আবার এই প্লাজেন্টার মাধ্যমেই দিয়ে দেয় মায়ের শরীরে, মায়ের শরীর থেকে তারপরে বাইরে চলে আসে। তো প্লাজেন্টা মেইনলি কি করে, এক্সচেঞ্জের কাজ করে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। রক্তের কোন উপাদান খাদ্য, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন বজ্র পরিবহন করে? তো এটা মেইনলি হবে প্লাজমা, অপশন সি। এই প্লাজমার কাজ হচ্ছে তোমার খাদ্য, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এগুলোকে পরিবহন করে। আর অক্সিজেন পরিবহন করে সেটা হচ্ছে আরবিসি বা রেড ব্লাড কার্পালস। এটা মেইনলি অ্যান্টিবডির কাজ করে। ওকে,
চলো পরের কোশ্চেন। প্রোস্টেট গ্রন্থি ড্যাশের নিচে থাকে। অনেকবার ছবি দেখিয়েছি, আরেকবার দেখে নাও। এখানে এই যে হলো, এটা মূত্রথলি বা ব্লাডার বলে। এই মূত্রথলির নিচেই ঠিক থাকে তোমার প্রোস্টেট গ্ল্যান্ড। তো এখানে প্রোস্টেট গ্রন্থি বা প্রোস্টেট গ্ল্যান্ডটা কার নিচে থাকে? মূত্রথলি। তো অপশন সি হবে এটা সঠিক আনসার।